মা, আমার বাপের বাড়ি থেকে কালকে কয়েকজন বিশেষ অতিথি আমাদের এই বাড়িতে বেড়াতে আসবে। তাদের জন্য ঘরের ভেতরে একটু ভালো থাকার ব্যবস্থা করে দিতে হবে। আমাদের সংসারে এখন দিন আনি দিন খাই অবস্থা। এই চরম অভাবের দিনে তুই হুট করে বাপের বাড়ির অতিথি আনছিস কেন? তাদের খাওয়াবি কি শুনি? সংসারে একটু আধটু টানাপোড়েন থাকতেই পারে মা, তাই বলে কি নিজের মানুষজন বাড়িতে বেড়াতে আসবে না? এটা আবার কেমন ধরনের কথা বলছেন? মা, আমার বাপের বাড়ি থেকেও কালকে সকালের দিকে নতুন অতিথি বেড়াতে আসবে। তাদের জন্য আমাদের এই বড় ঘরে থাকার একটু ব্যবস্থা করতে হবে মা। দেখলেন তো মা, যখনই আমি নিজের বাপের বাড়ি থেকে মানুষের আসার কথা বললাম, তখনই আপনার ছোট বউ অতিথি আনার জন্য একেবারে কেমন ব্যাকুল হয়ে উঠল। তোমরা দুজনে এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাদের এই প্রতিদিনের রেষারেষি আমার আর একটুও ভালো লাগছে না। যা খুশি করো গে। তুমি বাজারে যাচ্ছ দেখে ভালো হলো। আজ বাজার থেকে একটু ভালো দেখে তাজা সবজি, বড় রুই মাছ আর খাসির মাংস সাবধানে কিনে নিয়ে এসো। আমাদের পকেটের অবস্থা তো খারাপ। এই চরম অভাবের দিনে এত কিছু দামি বাজার না করলে কি চলে না? সামান্য কিছু তরকারি কিনে বাড়ি ফিরি। আমার বাপের বাড়ি থেকে আজ অতিথি আসছে, আর তুমি এই সামান্য বাজারের কথা বলছো? আমার কোনো কথা না শুনে তুমি এই ভালো বাজারগুলো নিয়ে এসো। বড় বৌদি, আপনি নিজের বাপের বাড়ির মানুষের জন্য এত বড় বড় বাজারের ফর্দ দিচ্ছেন, অথচ আমার অতিথিদের কথা একবারের জন্য মুখে আনলেন না। আমিও এবার নিজের চোখে ভালো করে দেখব যে এই বড় সংসারে কে কার বাপের বাড়ির অতিথিকে কত বেশি ভালো ভালো খাবার রেঁধে খাওয়াতে পারে। সময় যখন আসবে বড় বৌদি, তখন আমিও আপনাকে ভালো করে দেখিয়ে দেব যে কে নিজের অতিথিকে কত বেশি যত্ন করে খাওয়াতে পারে। আপনি দেখে নিয়েন। ওগো, তুমি বাজারে গিয়ে একটু ভালো দেখে মাছ আর তরকারি কিনে নিয়ে এসো না গো। আজ দুপুরের দিকে আমার আদরের ছোট বোন কবিতা আমাদের বাড়িতে বেড়াতে আসবে। তুমি তো আমাদের ঘরের বর্তমান অবস্থার কথা খুব ভালো করেই জানো। আমার নিজের পকেটে এখন এক চিলতে টাকাও অবশিষ্ট নেই। আমি বাজারে কিভাবে যাব? এই অসময়ে তোমার কাছে টাকা না থাকলে তুমি মায়ের ঘরে গিয়ে ওনার কাছ থেকে কিছু পয়সা চেয়ে নিয়ে এসো না। বোনটা কতদিন পর আসছে। এখন এই অভাবের দিনে মায়ের কাছে নতুন করে টাকা চাইলে হয়তো পাওয়া যাবে না, উল্টে বকুনি খেতে হবে। তুমি নিজে কোনো একটা ব্যবস্থা করে নাও। তুমি নিজের শ্যালিকার আসার কথা শুনেও অমন অবহেলা করে হাত গুটিয়ে বসে আছো। আমি এখন একা একা এত বড় হাটের বাজারে টাকা ছাড়া কি কিনতে যাব শুনি? আমি তো তোমায় কোনো কথা বলছি না। টাকা থাকলে আমি নিজেই বাজারে যেতাম। তুমি বরং ঘরের জমানো চাল দিয়ে কোনোভাবে আজকের দিনটা চালিয়ে নাও। ভাই রে, তুই অবশেষে আমাদের এই বাড়িতে এসে পৌঁছালি। তোর শরীর ভালো আছে তো? রাস্তাঘাটে কোনো নতুন সমস্যা বা কষ্ট হয়নি তো রে? দিদি, তুই এখন ওসব কুশল বিনিময় একটু বন্ধ কর তো। আমার ক্ষুধা পেয়েছে। রাস্তায় আস্তে আস্তে এই সামান্য পাউরুটিকে আমার পেট ভরেনি রে। তুই ঘরে এসেছিস যখন, তখন তোর খাবারের কোনো অভাব হবে না রে ভম্বল। তুই একটু বারান্দায় পিড়িতে বস, আমি তোর জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করছি। দিদি, ওই দিদি, আমি এসে গেছি। কতদিন পর তোর এই শ্বশুর বাড়িতে এলাম রে। তুই কেমন আছিস? জামাইবাবু বাজারে যায়নি তো? কবিতা, তুই এসেছিস বোন? তোর জন্য আমি সকাল থেকে এই উঠোনে চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছি রে। তুই কেমন আছিস বল? আমি ভালো আছি রে দিদি। তবে তোর এই উঠোনে দাঁড়িয়ে থাকা এই মোটা ছেলেটা কে রে? ও অমন করে শুধু এক মনে খেয়েই যাচ্ছে কেন? বড় বৌমা, এই অভাবের সংসারে আজ একদিনে এত ভালো ভালো দামি খাবার কার জন্য তৈরি করা হয় শুনি? এই মাংস আর মাছের আয়োজন কে করলো? মা, আমি তো এসব কিছুই করিনি। ছোট বউ এই সব তার নিজের আদরের বোনের জন্য দামি দামি খাবারের ব্যবস্থা আলাদা করে আনিয়েছে।
কাকিমা, আমার জন্য যখন এই থালা ভর্তি ভালো ভালো খাবার আনা হয়েছে তখন আমি আর দেরি না করে খাওয়া শুরু করে দিই। তুমি এত বড় বেয়াদব মেয়ে কবিতা! আমি এই খাবারগুলো কার জন্য এত কষ্ট করে রাঁধলাম, আর তুমি তুমি কোনো কিছু না বুঝেই সব মুখে পুরে দিচ্ছ। বড় বৌদি, আপনি নিজেই তো এইমাত্র মায়ের সামনে বললেন যে খাবারগুলো আমার জন্যই আনা হয়েছে, তাই আমি খেয়েছি। এর বাইরে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি ঘরে এলে, আজ দুপুরের দিকে রান্নাঘরে যে ঘটনাটা ঘটে গেল তা যদি তুমি নিজের চোখে দেখতে তবে আর অমন শান্ত হয়ে বসে থাকতে পারতে না। আবার তুমি কি নতুন ঝামেলা পাকালে বউ? আমি তোমায় ভালো করে চিনি। তুমি নিশ্চয়ই আবার ওই ছোট বউয়ের সাথে কোনো বিষয়ে রেষারেষি করতে গিয়েছো। আমি তো শুধু ছোট বউকে মায়ের সামনে একটু ফাঁসাতে গিয়েছিলাম, কিন্তু ওই ছোট বউয়ের বোন কবিতা শিয়ানা মেয়ে, ও সব খাবার একাই খেয়ে নিল। কেন তুমি সব সময় ছোট বউকে অমন করে ফাঁসাতে চাও? তুমি অন্যকে ফাঁদে পেতে মারতে গিয়ে আজকে নিজেই ভালো করে সেই ফাঁদে আটকে গেছো। তুমি নিজের স্ত্রীর পাশে না দাঁড়িয়ে উল্টে ওই ছোট বউ আর তার বোনের দালালি করছো। আমার ভাই ভোম্বলটা আজ দুপুরে ভালো খাবার খেতে পারলো না। তুমি নিজের স্বভাবটা এবার একটু ভালো করো বউ। ছোট বউয়ের মতো তো তার বোন কবিতা যে তোমায় প্রতিবার সহজে ছেড়ে দেবে এমন কোনো কথা নেই। এবার একটু সাবধানে থেকো। ছোট বৌমা, আমাদের এই সংসারে এত বড় অভাবের দিন চলছে, আর তা জানা সত্ত্বেও তুমি আজ একদিনে এত ভালো ভালো দামি দামি খাবার কেন রান্না করতে গেলে বলো তো? মা, আপনি আমার কথা একটু বিশ্বাস করুন। আমি তো ওসব দামি মাংস বা মাছের কোনো রান্নাই করিনি। আমি শুধু নিজের বোনের জন্য সামান্য ছোট মাছের চচ্চড়ি করেছিলাম। তুমি নিজে শাশুড়ির সামনে দাঁড়িয়ে অমন করে আবার মিথ্যে কথা বলছো ছোট বৌমা। তোমার নিজের বোন কবিতা তো আমার চোখের সামনেই বসে ওই থালার মাংস দিয়ে ভাত খেলো। কবিতা হয়তো ক্ষুধা পেয়েছিল বলে বড় বৌদির রেঁধে রাখা খাবারগুলো না বুঝেই খেতে বসে গেছে। মা, আমি এই রান্নার ব্যাপারে সত্যিই কিচ্ছু জানি না। তুমি নিজে এত বড় খরচ করে এখন সব দোষ বড় বৌমার ওপর চাপিয়ে একেবারে ধোয়া তুলসী পাতা সাজতে চাইছো না? এই একদিনে এত অপচয় করলে তো পুরো সংসারটাই একেবারে ভেসে যাবে। বড় বৌদি, আমায় আপনি একটু ক্ষমা করে দিন না। আজ দুপুরের দিকে আপনার ভাই ভোম্বলদার জন্য রেঁধে রাখা ওই ভালো খাবারগুলো আমার অমন করে খাওয়া একদম ঠিক হয়নি। তুমি তো শিয়ানা মেয়ে কবিতা, এখন আবার কোন মুখে আমার সামনে এসে অমন চিলতে মিষ্টি কথা বলছো শুনি? আমার ভাইটা আজ ক্ষুধার চোটে ভালো খেতে পারলো না। আমি আসলে আপনাকে শাশুড়ি মায়ের বকুনি থেকে বাঁচানোর জন্যই সব খাবার খেয়ে নিয়েছিলাম বড় বৌদি, না হলে তো কাকিমা ভাবতো আপনি এত বড় খরচ করেছেন। তুমি আমার ভালোর জন্য অমন করলে কবিতা? আমি তো ভেবেছিলাম তুমি বুঝি তোমার ওই কিপটে দিদির মতো আমার ওপর হিংসে করে সব খাবার একাই শেষ করে দিলে। আমার দিদি তো কিপটে, ও আমার জন্য এক চিলতে ভালো খাবারের ব্যবস্থাও করতে পারেনি। আপনি কত ভালো, নিজের ভাইয়ের জন্য এত কিছুর আয়োজন করলেন। তা তো বটেই, আমি আমার ভাইয়ের জন্য সব করতে পারি, তবে আমার ভাই ভোম্বলটা কিন্তু ভালো ছেলে, শুধু খাওয়ার লোভটা ওর একটু বেশি, এই যা। আমি আজ থেকে আপনার সাথেই থাকবো বড় বৌদি, আপনার সব কথা শুনবো। আমার নিজের ভাগের খাবারও আমি ভোম্বলদাকে দিয়ে দেব। ছেলেটা রোগা, ওর বেশি খাওয়ার দরকার। বড় বৌদি, আপনি আর নিজের মন খারাপ করে চিন্তা করবেন না। ভোম্বলদা আজ একটু বেশি ভালো খাবার খেয়েছে তো, তাই এমন চিত হয়ে মেঝেতে পড়ে বিশ্রাম নিচ্ছে। তা তো দেখতেই পাচ্ছি কবিতা, কিন্তু ও অমন করে পেটটা বেলুনের মতো ফুলিয়ে একেবারে অসাড় হয়ে পড়ে রইল কেন? আমার তো দেখে ভয় লাগছে রে। আপনি অমন করে ভয় পাবেন না বড় বৌদি, আপনি বরং পাড়ার ৮-১০ জন মানুষকে ডেকে আনুন, ওনাকে ধরাধরি করে ভেতরের শোবার ঘরে নিয়ে গিয়ে ঘুমাতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস কবিতা। ও নিজের শরীরটা আর নাড়াতে পারছে না। আমি গিয়ে পাড়ার ছেলেদের ডেকে ওকে ঘরের ভেতরে নেওয়ার ব্যবস্থা করছি। আপনি যান বড় বৌদি, ভোমলদা সুখে শান্তিতে আজ ঘুমাক। বেশি খেলে এমন চিলটে ক্লান্তি আসতেই পারে, ও ঘরের ভেতর গিয়ে বিশ্রাম নিলে একদম ঠিক হয়ে যাবে।
ওরে বাবারে, ওরে মারে, আমার পেটটা ব্যথা একেবারে ফেটে গেল রে দিদি। আমি আর এক মুহূর্ত এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে বাঁচা। ভাই রে, তুই অমন করে কান্নাকাটি করিস না, আমার বুকটা যে কেঁপে উঠছে। তুমি তুমি এখনো এখানে অমন করে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? গিয়ে পাড়ার ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো না। তুমি এই মাঝরাতে আমাকে কোথায় ডাক্তার খুঁজতে পাঠাচ্ছ বউ? এখন বাইরে ঘোর অন্ধকার, এই গায়ের কোনো ডাক্তারকে এত রাতে ডাকলে পাওয়া যাবে না। আমার একমাত্র ভাইটা পেটের ব্যথায় এমন ছটফট করছে, আর তুমি বলছো ডাক্তার পাওয়া যাবে না? তুমি যদি এখন না যাও তবে ওর কোনো ক্ষতি হয়ে গেলে কিন্তু আমি বাঁচবো না। তুমি ভোম্বলকে আর একটুক্ষণ অপেক্ষা করতে বলো বউ। আমি ঘরের আলমারি থেকে পেটের ব্যথার ওষুধ একটা খুঁজে এনে দিচ্ছি, ওটা খেলে হয়তো আরাম পেতে পারে। ওরে আমার সোনার ভাই রে, তোর এই এত সুন্দর এক রাতের মধ্যে এমন কি করে রোগা হয়ে গেল? তুই অমন করে উঠোনের ধুলোয় ঝিমিয়ে পড়ে আছিস কেন? আমার যে ভয় করছে। বেশি বেশি লোভ করে ভালো ভালো খাবার জন্যই এই একটা সমস্যা বড় বৌদি। তুমি এবার নিজের মুখে তোমার আদরের ভাইকে জিজ্ঞেস করে দেখো, ও কি দুপুরে আরো মাংস ভাত খাবে? কবিতা, তুমি এই সকালবেলায় আমার ভাইয়ের এমন বিপদের দশা দেখে অমন করে মুখ টিপে হাসছো কেন? আমি ভালো করে বুঝতে পারছি এর পেছনে নিশ্চয়ই তোমার কোনো চাল আছে। আপনি একদম ঠিক কথাই ধরেছেন বড় বৌদি। আমি ওনার খাবারের সাথে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আপনি কোনো দোষ না করে আমার নিরাপরাধ দিদিকে কালকে মায়ের সামনে অমন করে ফাঁসাচ্ছিলেন না? তুমি নিজের দিদির অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমার এই নিষ্পাপ ভাইয়ের এমন ক্ষতি করতে পারলে কবিতা? কি চতুর আর খারাপ মনের মেয়ে রে! আমি শুধু আপনাকে আর আপনার ভাইকে একটা ভালো শিক্ষা দিতে চেয়েছিলাম বড় বৌদি, যাতে অন্যকে ফাঁসানোর আগে নিজের মনের ভেতরে চিলতে ভয় কাজ করে। এবার ওনাকে তুলুন। বড় বৌমা, তোমার এই ভর দুপুরে সবাই মিলে আমার ঘরের সামনে অমন লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছো কেন রে মা? আর ভোম্বলটার মুখটা এমন শুকনো চুন হয়ে গেছে কেন? মা, আপনি আজ এই চতুর মেয়ে কবিতার অন্যায়ের বিচার করুন। ও আমার ভাই ভোম্বলের খাবারের মধ্যে ইচ্ছে করে ওষুধ মিশিয়ে ওর পেটটা একেবারে নষ্ট করে দিয়েছে। ও সারাটা রাত ঘুমাতে পারেনি। কবিতা, তুই আমার এই শান্ত বাড়ির ভেতর এসে হুট করে এত বড় কাজ করতে গেলি কোন সাহসের মা? তুই অন্যের ভাইয়ের এমন ক্ষতি কেন করলি আমায় বুঝিয়ে বলতো। আপনি নিজেই বলুন কাকিমা, আমার এই সরল সাদাসিধে দিদি কোনো দোষ না করে কেন প্রতিদিন আপনার কাছে এমন কড়া বকুনি শুনবে? বড় বৌদি তো নিজের রান্নার সব খরচ দিদির ওপর চাপিয়ে দিচ্ছিল। বড় বৌমা, কবিতা তবে একদম ঠিক কথাই বলেছে। তুমি নিজের বাপের বাড়ির অতিথি এনে এই অভাবের সংসারে এত বড় খরচের ফাঁদ পেতে আবার ছোট বৌমার ওপর সব দোষ চাপাচ্ছিলে। মা, আমি তো শুধু একটুখানি সংসারের ভালোর জন্যই অমন। আমার বড় ভুল হয়ে গেছে মা, আপনি অমন করে আমার ওপর রাগ করবেন না, আমায় ক্ষমা করুন। ওরে আমার ভাই রে, তোর এই ঝড় বৃষ্টির মাঝে ব্যথার চোটে জানটা একেবারে বেরিয়ে যাচ্ছে রে। বাইরে এমন আবহাওয়া যে তোকে কোনো ভালো ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া যাচ্ছে না। আমি এখন একা একা কি যে করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। বড় বৌদি, আপনি আর অমন করে কান্নাকাটি করবেন না। আমি এই কড়া ঝড় বৃষ্টির মধ্যেই জঙ্গল থেকে একটা টোটকা ওষুধি গাছ কষ্ট করে তুলে নিয়ে এসেছি, ওটা ওকে খাইয়ে দিন, দেখবেন ও সুস্থ হয়ে যাবে। না না কবিতা, আমি তোর আনা কোনো বুনো গাছের ওষুধ আমার ভাইকে খাওয়াতে দেব না। তুই আবার ওটার মধ্যে কি নতুন বিষ মিশিয়ে এনেছিস কে জানে। আমার ভাইকে মারার জন্য তুই আবার কোনো নতুন ফোন দিয়ে আসছিস না তো? আপনি বিপদের দিনেও নিজের মনের ভেতরে এত সন্দেহ পুষে রাখছেন বড় বৌদি? আমি এমন নিষ্ঠুর মেয়ে নই। আপনি এক মনে বিশ্বাস করে এই বুনো টোটকা ওষুধটা ভোম্বলদাকে খেতে দিন, না হলে ওনার কষ্ট আরো বাড়বে। আমার ভাইটা ব্যথায় একেবারে নীল হয়ে যাচ্ছে রে। তুই আর দেরি করিস না কবিতা, তুই নিজের হাতেই ওই ওষুধটা ওর মুখের ভেতর ঢেলে দে। ও ভালো হয়ে গেলেই আমি শান্ত হব। কবিতা, তুই হুট করে শ্বশুর বাড়িতে এসে এমন একটা কাণ্ড কেন করতে গেলি রে বোন? তোর এই বুদ্ধির জন্য আজ ভোম্বলের কত বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল দেখলি? মা জানতে পারলে তোকে আস্ত রাখতো না।
দিদি, তুই সরল আর বোকা বলে বড় বৌদি তোকে প্রতিদিন সবার সামনে অমনভাবে ফাঁসাতো। আমি শুধু ওনাকে একটা মোক্ষম শিক্ষা দিতে চেয়েছিলাম রে, যাতে ওনার মনের হিংসা আর জেদ একেবারে কমে যায়। তুই ওনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিস তা আমি ভালো করেই বুঝতে পারছি রে কবিতা, কিন্তু অন্যের খাবারের মধ্যে অমন ওষুধ মিশিয়ে দেওয়াটা কি ভালো কাজ হয়েছে? আমার শ্বশুরবাড়ির লোক তোকে ভুল ভাবতো। তুই একদম চিন্তা করিস না রে দিদি, আমার এই টোটকা ওষুধে ওনার কোনো ক্ষতি হবে না। এবার থেকে বড় বৌদি তোর সাথে আর কোনোদিনও অমন রেষারেষি করতে আসবে না, তুই নিজের চোখে মিলিয়ে দেখে নিস। তুই আমার নিজের ছোট বোন হয়ে আমার জন্য এত বড় একটা ঝুঁকি নিলি কবিতা। তবে আর কোনোদিন এমন কাজ করিস না রে বোন, আমার মনের ভেতর ভয় কাজ করে রে। চল এবার রাতের রান্নার জোগাড়টা করতে হবে। বড় বৌদি, আমি আপনার কাছে নিজের এই ভুলের জন্য হাত জোড় করে ক্ষমা চাইতে এসেছি। সেদিন আমি খাবারের মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়েছিলাম বলেই ভম্বলদার এমন অবস্থা হয়েছিল। আমায় আপনি ক্ষমা করে দিন। তুমি তো নিজের মুখে সব সত্যি কথাই স্বীকার করলে কবিতা, তবে তুমি এই শান্ত সংসারে এসে আমার নিষ্পাপ ভাইয়ের ওপর এমন একটা প্রতিশোধ যে কেন নিতে গেলে বলো তো? ও তো কোনো দোষ করেনি। আমি আপনাকে ভালো করে বোঝাতে চেয়েছিলাম শুধু, যে কোনো দোষ না করে কেউ যদি বিপদে পড়ে তবে নিজের মনের ভেতর ঠিক কেমন কষ্ট আর হাহাকার তৈরি হয়। আমার দিদিও প্রতিদিন অমন কষ্টই পেত। তুমি আমার চোখ দুটো আজ একেবারে পরিষ্কার করে খুলে দিলে কবিতা। আমি নিজের বাপের বাড়ির দেমাগ দেখিয়ে প্রতিদিন ছোট বউকে মায়ের সামনে অমনভাবে ফাঁসিয়ে বড় অন্যায় করেছি। আমার নিজের লজ্জা লাগছে। আপনি নিজের ভুলটা এতদিনে বুঝতে পেরেছেন দেখে আমার ভালো লাগছে বড় বৌদি। আপনি তো ভালো মনের মানুষ, শুধু মনের চিলতে অহংকারটাই আপনার কাল হয়েছিল। এবার সব ভুলে নতুন করে চলুন, শুরু করি। আমি তোমায় আজ এক মনে কথা দিচ্ছি কবিতা, আমি আর কোনোদিনও ছোট বউকে এই এই বড় সংসারে হেনস্থা বা কষ্ট দেব না। আমরা দুই যা মিলেমিশে একসাথে এই সংসার সুন্দর করে সামলাবো। ছোট বউ, তুই আমাকে নিজের বড় বোন ভেবে এই ভুলের জন্য এবারের মতো ক্ষমা করে দে। আমি আজ থেকে তোর সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত পুরনো দোষ আর রেষারেষির কথা এক মনে স্বীকার করছি। বড় বৌদি, নিজের ভুল আপনি বুঝতে পেরেছেন। আমরা দুই যা মিলে কথা দিচ্ছি, এই সংসারে আমরা আর কোনোদিনও নিজেরা কোনো অশান্তি করব না। আপনি আর আমাদের ওপর অমন রাগ করে থাকবেন না মা। তোমাদের মুখের এই মিল আর ভালোবাসার কথা শুনে আজ আমার এই বুড়ো বুকটা জুড়িয়ে গেল রে মা। এই অভাবের সংসারে সবাই মিলেমিশে এক হয়ে থাকলেই আমাদের ঘরে আবার আসল সুখ ফিরে আসবে। আমি আর কোনোদিনও বাপের বাড়ির দেমাগ দেখিয়ে ছোট বউকে কষ্ট দেব না মা। আজ থেকে এই সংসারের সমস্ত রান্না বান্নার দায় দায়িত্ব আমরা দুজনেই সমান ভাগে ভাগ করে আনন্দ নিয়ে করব। হ্যাঁ মা, বড় বৌদি একদম ঠিক কথাই বলেছেন। এই বড় ঘরের সমস্ত হুকুম আমরা একসাথে পালন করব। আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন মা। তোমরা দুজনে যখন নিজেদের ভুল বুঝতে পেরে একসাথে দাঁড়িয়েছো, তখন আমার আর কোনো ক্ষোভ নেই রে মা। তোরা দুজনে আবার ঘরের ভেতর আয়, নতুন করে আমাদের এই সংসারটাকে সুখে শান্তিতে আগলে রাখ।